দীর্ঘদিন কলকাতার বুকে যখন ইট কাঠ পাথর আর বড় বড় বাড়িঘরদোর দেখতে দেখতে একটু হাঁপিয়ে উঠবেন, ঠিক সেই সময় চলে যেতে হবে এই রকম একটা জায়গায়, যেখানে প্রকৃতির শুধু স্নিগ্ধতা অনুভব করা যায়। চারিদিকে শুধুমাত্র গাছপালা, বন জঙ্গল, মাঠ, আর তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। আসলে কি হয়েছে, এখন তো চড়ক পূজা। এই চড়ক পূজার সময়টা আসলে আমরা প্রত্যেকেই একটু উপভোগ করতে চাই, কিন্তু দুর্ভাগ্য যে কলকাতার বুকে চড়ক পূজা দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই চড়ক পূজাটা দেখার জন্যই আমরা চলে গিয়েছিলাম ছোট কাছারি। যদিও সেখানকার মানুষ ছোট কাছারি বলতে নারাজ, তারা তাকে বড় কাছারি নামেই বিশেষভাবে পরিচিতি দেয়। যাই হোক, আমরা তো গিয়েছিলাম একটু প্রকৃতিকে উপলব্ধি করবার জন্য। পূজা পাঠ, ঠাকুর দেবতা এইসব নিমিত্ত মাত্র। সেখানে শুনেছি মেলাও বসে, তাই জন্য একটু গিয়েছিলাম যে মেলাও দেখা হবে, একই সঙ্গে প্রকৃতিকে একটু কাছ থেকে অনুভব করা যাবে। এতদিন শুধু দেখে এসেছি, শুনে এসেছি এই ফোনের মাধ্যমে, আজকের চাক্ষুষ করলাম নিজের চোখে। গিয়ে দেখলাম এই রকম একটা স্নিগ্ধতা, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখুন কি সুন্দর ধান ক্ষেত, ধান উঠে যাওয়ার পরে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় পরবর্তীতে আবারও বীজ বপন হবে। আসলে গ্রাম বাংলার এই স্নিগ্ধতা তো আমরা আর সেরমভাবে উপলব্ধি করতে পারি না, তাই এইগুলোকেই মনে হয় যেন একটা বিশেষ বিশেষ জিনিস আমাদের কাছে। যদিও এটা আপনাদের যারা গ্রাম বাংলার কাছাকাছি থাকেন তাদের কাছে মনে হতে পারে যে এটা নিতান্তই সামান্য একটা জিনিস, কী আর এমন ব্যাপার। কিন্তু আমরা যারা এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারি না, তাদের কাছে ওই একদিনের কয়েক ঘন্টার কয়েক মুহূর্তই যেন ভীষণ ইম্পর্টেন্ট। ওই জিনিসটাকে যেন আমরা কিছুতেই হাতছাড়া করতে চাই না। দেখো কী সুন্দর বস্তার মধ্যে রাবিশ দিয়ে এইভাবে পথ করে দিয়েছে মানুষের যাওয়ার জন্য। আর চারিদিকে সেই বন জঙ্গল পেরিয়ে মাঝখানে ছোট ছোট আলের রাস্তা বা ছোট্ট একটু কোনো রকমভাবে মাটি ফেলে উঁচু করা রাস্তা। আমাদের ঋদ্ধি সেই পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা বইতে পড়েছিলাম, ঠিক যেমন সেই ভগীরথ স্বর্গ থেকে যেমন গঙ্গাকে নিয়ে আসছিল, ভগীরথ যাচ্ছিল আগে আগে আর গঙ্গা যাচ্ছিল তার পিছনে পিছনে, আমাদের অবস্থাও ঠিক তেমন। রাস্তা তো চিনি না, ঋদ্ধি যেভাবে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল, আমরাও ঠিক সেভাবেই সেই পথ অনুসরণ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। এইভাবেই আমাদের যাত্রাপথ। সব থেকে সুন্দর ব্যাপার হলো, দেখো তো ধান গাছ, যার থেকে চাল পাই আমরা রেগুলার খাই, সেই ধান গাছে চাক্ষুষ করা একদম। শুভজিৎ আবার একটু হাত দিয়ে দেখছিল যে ধানগুলো কেমন দেখতে হয়। আর এপারে বাঁশ গাছ, কি সুন্দর, সত্যি কথা। এই গ্রাম বাংলা না মানুষের একেবারে ধারক ও বাহক বলা যায়। জীবনকে টেনে রাখার একটা সাক্ষাৎ জায়গা হচ্ছে এই গ্রাম বাংলা। যখন মানুষ হাঁপিয়ে ওঠে, যখন মনে হয় যেন হৃদয়টা ভারাক্রান্ত, যখন মনে হয় মনটা যখন আর এই ঘরবন্দি থাকতে চায় না, ঠিক তখন এরকমই একটা সিচুয়েশনের অপেক্ষা। এই রকম একটা যদি সামান্য জায়গা পাওয়া যায়, খুব সুন্দরভাবেই সেখানে না উজাড় করে যাওয়া যায়। হৃদয় উজাড় করে মনে হয় এমন প্রকৃতির স্নিগ্ধতাকে উপলব্ধি করি। কি সুন্দর, তাই না? তোমরা যারা এইরকম দৃশ্য থেকে বঞ্চিত, কি বলবো বলো তো, সবার ভাগ্যেও তো হয় না। চেষ্টা করো না কোনো একদিনকার এইরকম একটা উপলক্ষ নিয়ে বেরিয়ে পড়ার। হতে পারে পুজো আশ্রা এগুলোকে মানো না, আমরাও সেরকম যে অতটা গুরুত্ব দিই তা নয়, তবে এটাকে উপলক্ষ করে যে এগিয়ে যাওয়া, তার সঙ্গে যে এত কিছু যে পাওয়া, সেটার কি হবে বলো তো? এত সুন্দর চারিদিকে সবুজ সবুজ, এত সবুজ কি সহজে এই কলকাতার বুকে পাওয়া যায়? আজকালকার দিনে পাওয়া সম্ভব নয়। খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি কি বড় বড় কচু গাছ। ভাবতে পারো আমাদের কচু এখানে কিনে খেতে হয়, আর সেখানে কিনা মাঠের পাশে অত বিশাল বিশাল কচু গাছ হয়ে রয়েছে। এখানে ছাগল গরুতেও ওগুলোকে খায় না, এমন একটা অবস্থা। এই রকম একটা স্নিগ্ধতা। আর দূরে সেই যে লাইট দেখতে পাচ্ছ, ওখানেই হচ্ছে মেলা বসেছে। কি সুন্দর না সেইটা? দেখো তো কি অপরূপ দৃশ্য। যাই হোক, আস্তে আস্তে আমরা মন্দিরে এসে পৌঁছেছি। খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছিল। আর এখানে একটা বিরাট অশ্বত্থ গাছ রয়েছে, তার নিচেই প্রচুর
বা ঠাকুরের বসিয়ে দিয়ে গেছে। অনেকে মানত করে তো ঠাকুরের কাছে, সেই মূর্তিগুলোই কেউ শিব ঠাকুর, কেউ সখী ঠাকুর, এই রকম ঠাকুর দিয়ে গেছে। এবার সেইগুলোকেই অনেকে পূজা আর্চা করে। সেইভাবেই এখানকার রীতিটা রয়েছে। মূলত এই গাছটাকে ঘিরেই পূজা অর্চনা, যে আমরা তো জানি গ্রামের দিকে অশ্বত্থ গাছ, বট গাছ, এই জাতীয় গাছকে পূজা অর্চনা করা হয়। এক্ষেত্রেও তাই, এই গাছটাকে কিন্তু এখানে পুজো করা হয়ে থাকে। এর নিচে একটি শিবলিঙ্গ রয়েছে, সেখানে কিন্তু অনেকেই জল ঢালে, দুধ ঢালে, আর তার চারিদিকে বিভিন্ন রকম বাতি জ্বালিয়ে দেবীকে দেবতাকে অর্পণ করা হয়, পুজো আর্চা করা হয়। ভেতরে দেবতার একটা মূর্তিও রয়েছে। দেখো, ভেতরে গিয়েছিলাম আমরা কয়েক মুহূর্তের জন্য, কি বিরাট মূর্তি, যেন একেবারে পাহাড় প্রমাণ। আমাদের থেকে যে কত উঁচু ভাবাই যায় না, ঘাড় উঁচু করে দেখতে হয়। আর কত ভক্ত সমাগম, ভাবতেও অবাক লাগে। সত্যি কথা, ঠাকুর দেবতা পরে থাক, একটা ঠাকুর দেবতাকে উপলক্ষ করে এত যে ভক্তবৃন্দের সমাগম, কত মানুষ একত্রিত হয় বলুন তো, সেটাও কি কম কিছুর? এত মানুষ, এত উপলক্ষ, কম চারটিখানি কথা। আর সামনে রয়েছে একটা শ্বেত শিবলিঙ্গ, কি অপরূপ না দেখতে, খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে। দেখো কি সুন্দরভাবে সবাই এখানে তার মনস্কামনা জানাচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি যেখানেই থাকুন না কেন সকলের মনোবাঞ্ছা যেন পূরণ হয়, কারো কোনো কষ্ট যেন এই জীবনে না থাকে, সমস্ত কষ্টের মুক্তি ঘটুক। আসলে প্রত্যেকেই তো চাহিদা প্রার্থী, প্রত্যেকেরই কোনো না কোনো কষ্টের কারণ রয়েছে, সেগুলো মুক্তি হলেই আমাদের আশা আকাঙ্ক্ষার পূর্ণতা। যাই হোক, বাইরে বেরিয়ে একটু মেলাটা ঘুরে নিলাম, কয়েকটা ফুচকা খেলাম কয়েক জায়গা থেকে, আর তারই সঙ্গে জিলিপি কিনলাম, আর ঋদ্ধিকে বেলুন কিনে দেওয়া হলো। তারপরেই আমাদের টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম। যাই হোক, ব্লগটা আজকের এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।